কারণ আমি বক্তা, আমি কবিতা লিখি, নির্জনে অনেক অবকাশ, একজন বক্তার পক্ষে সেই অবকাশ সম্ভব না। বক্তাকে দ্রুত শ্রোতার ভেতরে তার তথ্য এবং তথ্য নিয়ে প্রবেশ করতে হয় এবং অল্প সময়ের মধ্যে শ্রোতাকে তার নিজের দিকে আকর্ষণ, সেই আকর্ষণ করার ক্ষমতা আমার নেই। আমি বক্তা নই। তবুও পুনে থেকে বিমান চট্টোপাধ্যায় আমাকে বারবার অনুরোধ করতেন যে আপনি জয়ন্তর ওই সভাতে একটু যান, একটু আমাদের নিম সাহিত্য নিয়ে একটু দেন। এবং জয়ন্ত আমাকে বারবার অনুরোধ করতে আমাকে নিম সাহিত্য সম্পর্কে, আমি যেটুকু নিম সাহিত্য অনুভব করেছি আমি সেটুকুই আজ এখানে তার বাইরে কিছু না। আমার প্রথম কথা, কোনো ভালো করে শুনুন, কোনো চিত্ত চাঞ্চল্য, কোনো চিত্ত চাঞ্চল্য এবং সমাজের প্রতি কোনো চিত্ত চাঞ্চল্য এবং সমাজের প্রতি একটা বিবমিশা নিয়ে যদি কোনো সাহিত্য করা হয়, সেই সাহিত্য কিন্তু ধোপে ফেলে না। সাহিত্যে সেই সাহিত্যই ধোপে থেকে যেখানে প্রতিভাশালী ব্যক্তি তার চিত্ত চাঞ্চল্য নয়, চিত্ত সংঘর্ষে দ্বন্দ্বযন্ত্র বিষয়কে যখন তিনি ভাষায় স্থাপন করে এবং তা যখন কালে স্থায়ী হয়, সেই সাহিত্যকেই আমরা সমাজে গ্রহণ করি। তো নিম সাহিত্য বলার শুরুতেই আমি এই চিত্ত চাঞ্চল্য এবং চিত্ত সংঘর্ষ বা চিত্ত সংগ্রাম এই কথাটি আমি এখানে প্রথমেই বলে রাখছি, কারণ আমার সমস্ত বক্তব্য এই ভিত্তির উপর হয়ে উঠছে। আপনারা সকলেই জানেন এবং সে কথা আমি আর রিপিট করতে চাই না। নিম সাহিত্যের ধারা দুটি, একটা প্রচলিত ধারা এবং একটা তাদের পরীক্ষা নিরীক্ষা অন্তর্ভুক্ত। এবং নিম সাহিত্যের প্রত্যেকটি কবি, গল্পকার, উপন্যাসী তারা এই ধারাতেই তারা লিখেছেন। সুধাংশু সেন তিনি একটি মাত্র নিম কবিতা লিখেছেন। মৃণালমণি কোনো নিম কবিতা লেখেননি, তিনি প্রচলিত ধারার একজন বলিষ্ঠ কবি। বিমান চট্টোপাধ্যায় নিম সাহিত্য ধারার কিছু গল্প লিখেছেন এবং প্রচলিত ধারার অনেক ভালো ভালো গল্প লিখেছেন। এই গল্প লেখার জন্য তিনি দুবার তারাশঙ্কর স্মৃতি পুরস্কার পেয়েছিলেন এবং সেই তারাশঙ্কর স্মৃতি পুরস্কারটাকে পেয়েছিলেন সন্তোষ কুমার ঘোষ। এবং সন্তোষ কুমার ঘোষ তাকে পুরস্কার দিতে গিয়ে বলেছিলেন, বিমান চট্টোপাধ্যায়ের এই জাঙ্গাল গল্পটি বিশ্ব সাহিত্যের মাপে, বিশ্ব সাহিত্যের স্ট্যান্ডার্ডে একটি ভালো গল্প, এবং যদি এটি ইংরেজিতে অনুবাদ হতো তাহলে এই গল্পটি বিশ্ব সাহিত্যে চিরস্থায়িত্ব লাভ করত। এটি সন্তোষ কুমার ঘোষের। আশাপূর্ণা দেবী দ্বিতীয়বার তার হাতে তারাশঙ্কর স্মৃতি পুরস্কার দিয়েছিলেন এবং বিরল পর তাকে দেশ পত্রিকায় আহ্বান করেছিলেন গল্প লেখার। এগুলো বিমান চট্টোপাধ্যায়ের প্রচলিত ধারার স্মৃতি, প্রচলিত ধারার তার কথা। আমি এখানে কোনো নিম গবেষণা বা নিম পরীক্ষা নিরীক্ষার ব্যাপার নেই। তাহলে আমরা যে নিম আন্দোলন যাকে বলছি, বাংলা সাহিত্যে বেশ কিছু আন্দোলন হয়েছে এবং সবগুলোই কলকাতাকে কেন্দ্র করে, এবং বলা হয় একমাত্র নিম আন্দোলন হচ্ছে দুর্গাপুরকে কেন্দ্র করে। এই নিম কলেজের জন্য দুর্গাপুরবাসী হিসেবে আমরা গর্বিত, এটা আমাদের অঙ্গীকার। কিন্তু নিম আন্দোলন যেমন কলকাতার বাইরে হয়নি, কলকাতার বাইরে ঢাকা শহরও একদল তরুণ কবি, অজিত দত্ত, বুদ্ধদেব বসু, লৌহ ঠাকুরতা, বীরেন্দ্র মিত্র, তরুণ বয়সে এরাও কিন্তু একটা রবীন্দ্র বিরোধী আন্দোলন কলকাতার বাইরে ঢাকা শহরে করেছিলেন।
ইতিহাস সেটাকে অস্বীকার করতে পারে। সুতরাং কলকাতার বাইরে একমাত্র নীল আন্দোলনটা নয়, কলকাতার বাইরে আরও আন্দোলন হচ্ছে। আর আমাদের পরম্পরা কি? আমাদের পরম্পরা কিন্তু মহানগরী কেন্দ্রীয় সাহিত্য নয়। আমাদের পরম্পরা হচ্ছে, ঐতিহ্য হচ্ছে গ্রাম কেন্দ্রিক সাহিত্য। একদিন সাতনা থেকে চণ্ডীদাস, নাগর থেকে চণ্ডীদাস, বামুন্না থেকে নতুনদাস, 24 পরগনার গ্রাম থেকে বিপ্রদাস শিবরায়, এরা যে সমস্ত কাব্যগুলি লিখেছিলেন, মঙ্গল কাব্য, এবং পাহাড় পর্বতে যে আমাদের চর্যাপদাবলীর ছবিরা কবিতা লিখেছিলেন, তা তো মহানগরকে কেন্দ্র করে না। সেগুলোও ছিল আন্দোলন, সেগুলোতে আন্দোলন ছিল না। পরের পর মঙ্গল কাব্য লেখা হয়েছে, 300 বছর ধরে মঙ্গল কাব্য লেখা হয়েছে, এবং উন্নত মানের মঙ্গল কাব্য লেখা হয়েছে। এগুলো আন্দোলন। তাহলে আন্দোলন চিত্ত চাঞ্চল্য থেকে মানিক বন্দ্যোপাধ্যায় বলতেন, কয়েকজন যুবক মিলে হঠাৎ করে একটা আন্দোলন করলেই, হঠাৎ করে সাহিত্য নিয়ে সংঘর্ষ তুললেই একটা আন্দোলন হয়ে যায়। আন্দোলনটা আসতে হবে সমাজের ভেতর থেকে, সমাজের গভীর থেকে, যেখানে অনেক মানুষ তার সঙ্গে জড়িত থাকে। কয়েকজন যুবকের কথা নয়, তিনি মানিক বন্দ্যোপাধ্যায় সেই কথা। যাই হোক, আমরা নীল সাহিত্যের মধ্যে এবার ধীরে ধীরে আমাদের বক্তব্যকে আমরা ধীরে ধীরে যাব। আপনারা খুব ভালো করে জানেন, মোট 13টি নীল সংখ্যা বেরিয়েছে, মোট 13টি নীল সংখ্যা বেরিয়েছে। এবং এই 13টি সংখ্যার ভিতরে প্রথম 6 জন